Hi, doctor. Hello. As we see কি winter is approaching আর এই সময় আমরা দেখতে পাই অনেক বাচ্চাদের tend to have more allergies, cough and cold. So আপনার কি অ্যাডভাইস থাকবে টু দ্য পেরেন্টস যাতে এটা প্রিভেন্ট করা যায়? Okay. চিলড্রেন এই উইন্টার সিজনে অবভিয়াসলি অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন দুজনেই একটু ঠান্ডা লাগার ধাঁচটা একটু বেশি থাকে, অ্যালার্জি বা সর্দি কাশি এগুলো একটু বেশি হয়। বাট কেন হয়? ওয়ান অফ দ্য রিজনস ইজ অফকোর্স যে we tend to have a little bit of cold items, মানে ঠান্ডা জিনিস খাওয়া and all that. So আমরা ঠান্ডা খাচ্ছি, আবার এসিতে যাচ্ছি, আবার বাইরে আসছি, আবার তো this constant change of temperature and environment aggravates the cold আর cough episodes গুলো। So যখন আমরা ঠান্ডা জিনিসটা, এই জাঙ্ক ফুড আইটেমস, কোল্ড সফট ড্রিঙ্কস এই জাতীয় জিনিস যত আমরা কম করতে পারি ডায়েটে তত ভালো। ওকে, বাট তাও এত প্রিকশন নিয়েও সামটাইমস দেখা যায় যে কিছু বাচ্চা দে টেন্ড টু ফল সিক ফর নো রিজন, মানে অলমোস্ট লাইক মানে একটা মানে কোল্ডের এপিসোড সারলো, উইথিন নেক্সট ফিউ উইকস अगेन হি অর শি ইজ ফলিং সিক। সো এটা কেন হয়? মানে অ্যালার্জি ইজ ওয়ান ফ্যাক্টর, বাট দিস চিলড্রেন কুড হ্যাভ সামথিং এলস অলসো। মানে ওদের নাকের মধ্যে একটা গ্ল্যান্ড থাকতে পারে যেটাকে বলা হয় অ্যাডিনয়েড গ্ল্যান্ড। সো প্রবাবলি এই গ্ল্যান্ডটার সাইজটা বড়। সো ডিউ টু টেম্পারেচার চেঞ্জেস বা অ্যালার্জি বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এই গ্ল্যান্ডটার সাইজটা বেড়ে যায়, and because of that these children tend to fall sick more often. ঠান্ডা লাগার ধাঁচটা একটু বেশি হয়, প্রবণতাটা বেশি। and এর ছাড়া of course some children they have tendency of asthma and এইসব প্রবলেম থাকে, but this adenoid is a very important thing which has to be ruled out in these children who tend to fall sick more quickly and more easily compared to other children. থ্যাংক ইউ স্যার। নেক্সট ইজ অনেক শিশুদের বা বাচ্চাদের আমরা দেখতে পাই যে কি অনেক সময় তারা যখন রাতের বেলা ঘুমোচ্ছে তখন ইদার মুখ থেকে তারা নিঃশ্বাস নিচ্ছেন, বা বাচ্চাদেরও আমরা অনেক সময় দেখতে পাই যে স্নোর করছে, মানে নাক ডাকছে যেটাকে আমরা বাংলায় বলি। তো এই জিনিসটা বাচ্চাদেরও কি বড়দের মতন লাইক অ্যাডাল্টস দে টেন্ড টু হ্যাভ স্নোরিং? যদি এটার ব্যাপারে কিছু বলেন। Yes. So snoring again is a very complicated জিনিস, মানে not one cause of snoring, মানে এরকম বলা যায় না যে এটার জন্যই স্নোরিং হচ্ছে বা এটার জন্যই স্নোরিং হচ্ছে। স্নোরিং has multiple reasons. So বাচ্চাদের one of the main causes of snoring আর মাউথ ব্রিথিং হচ্ছে যেটা I was talking about earlier, adenoid বলে যে গ্ল্যান্ডটা আছে। So like our tonsils which we have, আমাদের মুখের মধ্যে যেরকম দুদিকে টনসিলস বলে গ্ল্যান্ড আছে, ওরমই নাকের পিছনে বাচ্চাদের একটা অ্যাডিনয়েড বলে একটা গ্ল্যান্ড থাকে। ওই গ্ল্যান্ডটা যাদের বড় থাকে, যে বাচ্চাদের ওই সাইজটা বড় থাকে, দে টেন্ড টু ফল সিক অলসো মোর অফেন, অ্যান্ড ওদের ওই স্নোরিং, মাউথ ব্রিদিং, এই ড্রুলিং এই ফেনোমেনন গুলো বেশি হয়। অফকোর্স আরেকটা জিনিসও আছে, সাম চিলড্রেন দে হ্যাভ সামথিং কল্ড ডিভিয়েটেড নেজাল সেপ্টাম, মানে নাকের যে মাঝের যে হাড়টা আছে ওটা বাঁকা থাকে, একটু বেন্ড থাকে। সো এর জন্যও অনেক সময় বাচ্চাদের মাউথ ব্রিদিং হয় আর এই অন্য কমপ্লেন্টস গুলো হয়। সো ইয়েস, এই দুটো জিনিস আমাদের ইভ্যালুয়েট করে দেখা উচিত যে বাচ্চাদের এই দুটো জিনিস আছে কিনা, ডিভিয়েটেড নেজাল সেপ্টাম আর অ্যাডিনয়েড গ্ল্যান্ড। থ্যাংক ইউ স্যার। নেক্সট ইজ অ্যাজ প্রথমেই শুরুতেই আমাদের ইন্টারভিউর ইয়েতে বললাম কি উইন্টার ইজ অ্যাপ্রোচিং। সো স্পেসিফিক্যালি দেখা যায় উইন্টারের সময় অনেক বাচ্চাদের ইয়ার ইনফেকশন, ইয়ার পেন হঠাৎ করে শুরু হয়, যেটার কজেস বা ঠান্ডা না লাগাতেই আমরা মনে করি হঠাৎ করে স্টার্ট হতে শুরু করে। তো এটার রিজনস যদি আপনি বলেন। ইয়েস, সো ইয়ার ইনফেকশন अगेन নোজ হ্যাজ আ বিগ রোল টু প্লে, মানে বিকজ আমাদের নাক আর কানের একটা কানেকশন আছে। সো যদি আমাদের ধরুন ঠান্ডা লেগে নাকটা একটু ব্লকও হয়ে গেল, মানে সর্দি লাগার দরকার নেই, নাকের যে গ্ল্যান্ডস গুলো আছে বা নাকের যে ভেতরের স্ট্রাকচারস গুলো আছে ওইগুলো একটু ফুলে গেল, নাকটা ব্লক হয়ে গেল, ফটাফট ওটার থেকেই কানেও ইনফেকশনটা ছড়াতে পারে, কানও ব্লক হয়ে যেতে পারে, কানেও পেন হতে পারে। এর ছাড়া ইয়েস, অনেক সময় ঠান্ডা কিছু খেয়ে নিলে, বাট অ্যাজ আই ওয়াজ সেইং জাঙ্ক ফুড আইটেমস এইগুলোতেও অনেক সময় কানের ইনফেকশন হওয়ার চান্স থাকে, বিকজ দ্যার ইজ আ লিঙ্ক। বাট ইয়েস, যে বাচ্চাদের রিকারেন্ট ইয়ার প্রবলেমস হচ্ছে, আইদার ইয়ার পেন, ইয়ার ব্লক বা ইয়ার ডিসচার্জ, মানে কান থেকে জল পড়ছে, এই ফেনোমেনন গুলো হচ্ছে, ওদের ভেরি মাচ রিকোয়ার্ড যে ইএনটি ডাক্তারের কাছে আসুক। ইএনটির একটা ইভ্যালুয়েশন, কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, স্পেশালি নাক আর কান দুটোরই ইভ্যালুয়েশন ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ওদেরও ওই নাকের পিছনে একটা গ্ল্যান্ড থাকতে পারে, অ্যাডিনয়েড গ্ল্যান্ড, যেটার জন্য এই বারবার ইয়ার ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি থাকে এই বাচ্চাদের। ঠিক আছে?
নেক্সট ইজ স্যার উই হ্যাভ সিন যারা যখন বাচ্চারা খেলাধুলো করে তখন তাদের মধ্যে একটা এক্সারশন হয়, একটা হাঁপানি হয়। হয়তো দেখা যায় যাদের অ্যাস্থমা নেই বা কোনো অ্যালার্জি নেই তাও হতে থাকে। তো এটা কি জাস্ট বিকজ যাদের অ্যাস্থমা আছে, অ্যালার্জি আছে তাদেরই শুধু হতে পারে, না অন্য কারোরও হওয়ার চান্সেস আছে? মানে আমরা দেখতে পারি যে কি এটা থাকে। ইয়েস না, গুড কোয়েশ্চেন। সো মানে ইয়েস, অ্যাস্থমা, অ্যালার্জি এইগুলোর জন্য তো ব্রিদিং একটু ইস্যুস হয়। পোলেন এত ডাস্ট পলিউশন হয়ে গেছে, ব্রিদিং ইস্যুস ইজ বিকামিং ভেরি কমন। বাট ইয়েস, চিলড্রেনের যখন ব্রিদিং ইস্যু হচ্ছে উইথাউট এনি আউটরাইট অ্যাসথমেটিক টেন্ডেন্সি বা ফ্যামিলি হিস্ট্রি নেই অ্যাস্থমার, তখন ডেফিনেটলি একবার নাকটা তো ইভ্যালুয়েশন করা উচিত। বিকজ নেজাল ব্লকেজ মানে নাকের মধ্যে কোনো রকমের ব্লকেজ যদি হয়, অ্যাজ আই ওয়াজ এক্সপ্লেনিং, যদি নাকের হাড়টা যদি বাঁকা থাকে বা নাকের যে গ্ল্যান্ডস গুলো যেগুলো দেখা যায় ওইগুলো যদি সোলেন থাকে, বা নাকের পিছনে যদি কোনো গ্ল্যান্ড যেটাকে বলা হয় অ্যাডিনয়েড গ্ল্যান্ড ওটা যদি সোলেন থাকে, সো এইগুলোর জন্য চাইল্ডের মাউথ ব্রিদিং হবে, চাইল্ডের ব্রিদিং ডিফিকাল্টি হবে, চাইল্ডের স্নোরিং হবে রাত্রিরে। অ্যান্ড অফকোর্স মানে এক্সারশনের সময় যেটা নর্মাল চিলড্রেন দে মে এক্সার্ট মোর ইজিলি মানে উইথাউট রিসর্টিং টু মাউথ ব্রিদিং, মুখ দিয়ে নিঃশ্বাস, বা দে উইল বি এবল টু রান ফর লঙ্গার অর মেনটেন দ্য স্ট্যামিনা ফর লঙ্গার, ওটা ওরা পারবেন যাদের এই নেজাল অবস্ট্রাকশন থাকবে। সো ভেরি ইম্পর্টেন্ট, এই বাচ্চাদের নাকটা ইভ্যালুয়েশন করা খুব ইম্পর্টেন্ট উইথ দ্য হেল্প অফ আ ইএনটি ডক্টর। সেম কোয়েশ্চেন আমি আপনাকে জিজ্ঞাসা করব অন কাফিং। আমরা এটাও দেখি কি সেম রিজনস এর জন্য অনেক বাচ্চারা কোনো রিজন ছাড়াই হঠাৎ করে একটা লং পিরিয়ড অফ কাশতে শুরু করে। কাফিং ক্যান বি আ প্রবলেম, যেটা আমরা অফেন দেখতে পারি উইথ সিজন চেঞ্জেস মোস্টলি, প্লাস নর্মালিও সাস্টেন করে ফর আ লঙ্গার পিরিয়ড। ইজ দ্যাট সামথিং রিলেটেড টু ইএনটি অন দিস? হ্যাঁ, অফকোর্স। মানে কাফিং মানে আমরা সবসময় দ্য মাইন্ড গোজ টু আওয়ার থ্রোট, মানে গলা থেকে হচ্ছে বা চেস্ট থেকে হচ্ছে, সো উই রান টু দ্য পিডিয়াট্রিশিয়ান অর দ্য pulmonologist or the medicine doctor. But nose has a very significant role again to play in the phenomenon of coughing. Why? Because আমাদের যদি নাকের প্যাসেজটা ক্লিয়ার না হয়, আমাদের ধরো সর্দিটা যদি ড্রেন আউট ঠিক করে হচ্ছে না, আইদার সাইনাস থেকে ড্রেন আউট ঠিক করে না হয়, মানে চিলড্রেন আনলাইক ইউ এন্ড মি, দে ক্যানট ব্লো দেয়ার নোজ অ্যাজ ইজিলি, দে ক্যানট পুল দ্য মিউকাস ইন অ্যান্ড স্পিট ইট, মানে এই ব্যাপারটা ওরা করতে পারে না। তো সেই জন্য দে আর মোর prone to coughing when they have a blocked nose, because they are not able to expel the mucus out, mucusটাকে বার করতে পারে না। So why they have a difficulty in expelling the mucus out? Maybe they don't have a open nose, মানে ওদের যেটা I was explaining, নাকের হাড়টা বাঁকা থাকতে পারে, বা they could have a gland behind the nose again which is called the adenoid gland. Adenoid gland বলে একটা গ্ল্যান্ড থাকে, ওটা যদি বড় হয়ে থাকে, যদি either due to allergy বা ঠান্ডা লেগে যদি ওটা আরো বড় হয়ে গিয়ে থাকে, তো children will not be able to clear the mucus, and that mucus gets stuck in the nose and in the back of the throat, causes irritation, আর ওটাই মানে the child tends to cough and expel it out, মানে একটা violent bout of coughing হয়ে মাঝে মাঝে they try to expel it out. So this has to be evaluated by ENT doctor, মানে যে ওদের নাকের কোনো প্রবলেম আছে কিনা। Okay, thank you sir. Next is আমরা দেখি রেকারেন্ট ফিভার অনেক বাচ্চাদের আসে, হঠাৎ করে চলে এলো উইদাউট এনি রিজন বা কোনো সিমটম ছাড়াই হঠাৎ করে অনেক 102, 101 ফিভার। সো হোয়াট ক্যান বি দ্য রিজন বিহাইন্ড ইট? ইজ দেয়ার সামথিং রিলেটেড টু উইথ ইএনটি প্রবলেম, বা নাকি নর্মাল দে আর মোর রেকারেন্ট টু দিস কাইন্ড অফ ফিভার্স, or recurrent to ENT problem হওয়ার জন্য fever can be a reason? Of course. So আমি যেটা এক্সপ্লেন করছিলাম, some children they are more prone for, আমরা যেটা বলি ইংলিশ ওয়ার্ডে মানে ইংলিশ টার্মসে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে আমাদের উপরে নাক, কান, গলা এই পোর্শনের ইনফেকশনের প্রবণতা বেশি থাকে। Why? Because either it could be a tonsil phenomenon, মানে ওদের টনসিলস বড় বা টনসিলে ফটাফট ইনফেকশন হয়ে যায়, বা because they have a gland again on the back of the nose called adenoid, so ওইটা ফটাফট enlarged হয়ে যায় বা congested হয়ে যায়, inflamed হয়ে যায়, because of which they are more prone for infection. Plus children, unlike adults, they have a tendency to mix with other children, মানে they are not as socially careful as you or me, মানে ওদের they don't mind playing around with other children, so ওদের মধ্যে ইনফেকশনের ছড়ানোর চান্সটা খুব বেশি। So they are more prone for any kind of infections, ধরুন মানে ভাইরাল ফিভার বলুন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনস বলুন। সো যদি কোনো বাচ্চার রিকারেন্ট ইনফেকশনস বা ফিভার হচ্ছে, সো ইয়ার নোজ থ্রোট ইভ্যালুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়ারে ওর পর্দা ঠিক আছে কিনা, পর্দার পিছনে
কানের ইয়ারড্রামস পর্দার পিছনে কোনো সর্দি জমছে কিনা, কোনো হোল আছে কিনা, বা নাকের পিছনে কোনো গ্ল্যান্ড আছে কিনা, যেটা ওয়াজ এক্সপ্লেনিং অ্যাডিনয়েড গ্ল্যান্ড, বা টনসিলস গুলো ইনফ্লেমড কিনা, টনসিলস এর ইনফেকশন হচ্ছে কিনা বারবার। সো দিস হ্যাজ টু বি ইভ্যালুয়েটেড অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য কমপ্লেন্স অ্যান্ড সিভিয়ারিটি ওটা ট্রিটমেন্টও আছে, দরকার পড়লে মেডিসিন, দরকার পড়লে সার্জিক্যাল ইন্টারভেনশন, যেটাই আছে। Absolutely. I think it's very insightful information for our parents. Lastly, if you can conclude saying ki our takeaway message for the parents, that what are the few 1, 2, 3 steps which immediately our parents must understand ki eta hocche mane I have to go to a ENT, mane it's urgent, ENT is the option which I should opt for. Yeah, okay. So basically the children যাদের মানে recurrent ear infection হচ্ছে, recurrent থ্রোট বা থ্রোট ইনফেকশনস হচ্ছে, থ্রোট পেন হচ্ছে, বা রিকারেন্ট ধরো নাক ব্লক হচ্ছে, মানে হাউ উইল ইউ ফাইন্ড আউট নাক ব্লক হচ্ছে? অ্যাজ ইউ সে চাইল্ড ইজ মাউথ ব্রিদিং, রাত্রিরে ঘুমের সময় স্নোরিং হচ্ছে বা মাউথ ব্রিদিং হচ্ছে, লালাপ হচ্ছে, ড্রুলিং হচ্ছে, বা দ্য চাইল্ডস ওয়েট বাড়ছে না। Some children you will see মানে ওদের তো চার্ট করা হয় না, so the growth is not happening, growth is hampered, so তার মানে ওদের অক্সিজেন ইনটেক may not be adequate, খাবার দাবার খাচ্ছে না হয়তো ঠিক করে, বাট দ্য অক্সিজেন ইনটেক ইটসেলফ মে নট বি অ্যাডিকুয়েট। অ্যান্ড যে বাচ্চারা ধরুন এভরি ইয়ার 2-3 times বা 4 times they tend to fall sick, especially during the winter and rainy season, they should be evaluated by ENT. Why? Because there are some things which the pediatrician may miss or may not be able to evaluate as easily as the ENT. কারণ আমাদের কাছে অনেক রকমের equipments আছে, plus আমরা we are searching for those things because it's in our field, আমরা we are looking for those things which cause the recurrent ear nose throat infection. তো সেই জন্য it's very important যে snoring, recurrent ear pain, recurrent throat pain, and মাঝে মাঝেই ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি, যেটা বলে মানে অ্যালার্জি হচ্ছে, বেসিক্যালি নাক থেকে জল পড়ছে, হাঁচি হচ্ছে, ব্রিদিং ইস্যুস হচ্ছে, they should be evaluated by ENT একবার at least. Lastly, as we were talking about, আপনি কিছু সার্জিক্যাল ট্রিটমেন্টস এর কথা মেনশন করছিলেন, ইন কেস মেডিকেল ম্যানেজমেন্ট সেই বাচ্চাদের জন্য যদি ইউজফুল বা কন্টিনিউয়েশন না হয়, সো কি ধরনের সার্জিক্যাল ট্রিটমেন্টস হতে পারে ফর দিস কাইন্ড অফ প্রবলেমস, এন্ড হোয়াট আর দ্য প্রবলেমস যেখানে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টস গুলো ইউজ হতে পারে বাচ্চাদের জন্য? Sure. So children যাদের মধ্যে রিকারেন্ট ইয়ার নোজ থ্রোট ইনফেকশন হচ্ছে, রিকারেন্ট ইয়ার পেইন হচ্ছে, বা আউটরাইট ব্রিদিং ইস্যুস হচ্ছে, মানে দে আর নট এবল টু ব্রিথ প্রপারলি, রাত্রিরে দে আর স্নোরিং, দে আর মাউথ ব্রিদিং, সকালে when they are exerting themselves or when they are playing around they are panting, they are catching, মানে they are trying to catch their breath, মানে ওদের লিটারালি মাউথ ব্রিথ করে করে জোরে জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে, মানে ওদের ব্রিদিং এ অসুবিধা হচ্ছে। সো ওদের ডেফিনেটলি যেটা আমি বলছিলাম টনসিলস এর প্রবলেম থাকতে পারে, বা অ্যাডিনয়েড যেটা নাকের পিছনে যে গ্ল্যান্ডটা থাকে ওটা বড় থাকতে পারে। সো ইন দিস চিলড্রেন যাদের মধ্যে ধরো মেডিকেল ম্যানেজমেন্টেও এই প্রবলেমগুলো সলভ হচ্ছে না বা বাচ্চা রিলিফ পাচ্ছে না, so they will need surgical intervention. Now surgery doesn't mean ayakar motto there is a lot of cutting and bleeding, so now we have a technology called coblation. So coblation, what it does is it literally just melts away the glands, মানে ধরুন they just melts away the adenoid gland, it can melt away your tonsil glands. So the advantage with this melting away is মানে we use ionic energy, মানে sodium chloride ions এই মেশিনটা বেসিক্যালি রিলিজ করে, and it just goes and breaks the tissues, মানে টিস্যু বন্ডিংটাকে ভেঙে টিস্যুটাকে পুরো মেল্ট অ্যাওয়ে করে দেয়। সো দ্য অ্যাডভান্টেজ উইথ দিস টেকনোলজি ইজ very very minimal, almost no pain. That is the first thing. Parents are obviously concerned about pain, yes, about after surgery. So pain জিনিসটাই প্রায় নেই। Second হচ্ছে there is no bleeding during surgery. Children have lesser blood compared to you and me. So another concern of the parents is the bleeding during surgery. So there is no bleeding, hardly মানে 0.5 ml of bleeding হয় না because of this adenoid and tonsil surgery due to coblation, using coblation. So that is another advantage. And third হচ্ছে quick recovery. Within 4 to 5 days the child is completely fit and fine, can resume school, can resume play and all activities. So the advantage, because the technology has improved so much, so the coblation helps us take care of this adenoid and tonsil problems. And the children who suffer recurrent from ear and nose and throat infection, this is the way ahead. This is the cure for them. যদি তোমার complete cure একজন